ওয়েলকাম টু সার্টুনস ক্লাসিক্স। আজকের হাড় হিম করা গল্প করালির অতৃপ্ত আত্মা। শ্রোতাগণদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে যে পরিস্থিতি এই গল্পে তৈরি করা হয়েছে তা বাস্তবে একটি কুসংস্কারকে দূরে রাখুন, সুস্থ ও সৎ হয়ে জীবনযাপন করুন। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। ধোয়া ওঠা এক কাপ গরম চা সাথে ভাঙা টোস্টের কয়েকটা টুকরো নিয়ে শর্মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বারান্দার কাঠের চৌকির উপর প্লেটটা রেখে পাশের চেয়ারে বসে থাকা তার স্বামী নরেনকে উদ্দেশ্য করে বলল, এই যে তোমার চা। নরেন আজ একটু ক্ষিপ্ত মনেই বসেছিল। শর্মা বলল, এভাবে বসে আছো কেন? কি হয়েছে কি? নরেন বিরক্ত হয়ে বলল, 2 মাসের সময় চেয়ে নিয়ে দু বছর কাটিয়ে দিল। এখনো ওই করালি বুড়ো টাকা দেওয়ার কোনো নাম নেই। আমি তো আগেই বলেছিলাম ওই অজাতের বংশের কাছে টাকা ধার দিও না, তখন শুনলে না আমার কথা। এখন টাকা ধার দেবে? দেবে না মানে? ওই টাকা যদি না ফেরত দেয় তো বুড়োর আমি এমন অবস্থা করব। সে বুড়োকে তো দেখলাম ঘরে আছে, একবারটি যাবে নাকি? নরেনের শকুনের মতো চোখ দুটি এক মুহূর্তের মধ্যেই জ্বলজ্বল করে উঠল। চেয়ারের হাতলে ভর দিয়ে জোর পায়ে এগিয়ে গেল করালির ঘরের দিকে। ৬৭ বছরের বৃদ্ধ করালি মুখার্জি একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। প্রায় ৭ বছর ধরে পেনশনের টাকায় কোনো রকম কায়ক্লেশে সংসার চলে তার। ২ বছর আগে কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে তার ছেলে মারা যায়। তারও অনেক আগে এই ছেলেকে জন্ম দিতে গিয়ে করালির স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংসারে তিনি একা। তখন ছেলের চিকিৎসার জন্য নিকটতম প্রতিবেশী নরেনের থেকে নগদে ৫০,০০০ টাকা চরম সুদে ধার নিয়েছিলেন ২ বছর আগে। এই ২ বছরে সে টাকা বোধহয় দ্বিগুণ হতে যায়। করালি বাড়ির সামনের ফুল গাছগুলিতেই জল দিচ্ছিলেন। নরেন সশব্দে বাড়ির সীমানায় প্রবেশ করল। এই যে বুড়ো, কি কি খবর কি তোমার? নরেনের এরূপ বাক্যে খুব একটা বিচলিত হলেন না করালি। নরেন এভাবেই কথা বলে। করালি মৃদু হেসে বললেন, নরেন, এসো বাবা, এসো, বসো বসো। বসতে যে আমি আসিনি তা আপনি ভালো করেই জানেন। আমি টাকাটা নিতে এসেছি, নিয়ে আসুন তাড়াতাড়ি। করালির চিন্তিত মৃদু হাসিযুক্ত মুখখানি এক মুহূর্তে বিষণ্ণতায় ভরে গেল। পেনশনের টাকায় ঠিকঠাক খাওয়া জোটে না তার। এতগুলো টাকা সে পাবে কোথায়? সত্য গোপন করল না করালি, বলল, বাবা নরেন, আর 2 মাস সময় দাও আমায়। আর সময় দিতে পারবো না। টাকা যদি শোধ না করতে পারেন তবে ধার নিয়েছিলেন কেন? কি আর করতাম, তখন ছেলেটার অমন অসুখ হলো যে। অত ছেলে ছেলে করবেন না তো। সে তো ম্যাদা মরে ভোগে গেছে প্রায় 2 বছর আগে। ছেলের জন্য চিকিৎসার টাকা যদি জোগাড় করতেই না পারেন তা বাবা হতে গেলেন কেন? নরেনের এই কথাগুলি স্ত্রী সন্তান হারা করালির বুক বিদীর্ণ করে চূর্ণ বিচূর্ণ করে দিল। ছেলের বয়সী নরেন এ কি বলল তাকে? বাবা হওয়া অত সহজ নয়। ও কি বুঝবে সন্তানের? ও যে আজ পর্যন্ত বাবা ডাক শুনতে পায়নি। করালির প্রত্যেক হৃৎস্পন্দনে অসহ্য যন্ত্রণাগুলি মাথা নাড়া দিয়ে ওঠে, কিন্তু এসব কিছুর এক বিন্দুও সে মুখে প্রকাশ করল না। ক্ষীণ স্বরে বলল, আমি কোত্থেকে দেব অত টাকা বাবা নরেন? আমার যে আর কিছুই নেই। এই মুহূর্তটির জন্যই নরেন বোধহয় অপেক্ষা করেছিল। সে এবার উদ্যত হয়ে উঠল। কে বলেছে কিছু নেই? আপনার এই এত বড় বাড়িটা আমার নামে লিখে দিন। করালির সারা শরীর এবার হিম হয়ে গেল। তার এই পৈতৃক ভিটে ছাড়া যে কিছুই অবশিষ্ট নেই। কিন্তু এও তো ঠিক যে তার মৃত্যুর পর এই বাড়ি হয়ে যাবে জনহীন। অসহায়ভাবে তিনি বললেন, যে কটা দিন বাঁচি এই বাড়িতেই বাঁচি। যেদিন চলে যাব সেদিন তুমি এই বাড়িটা নিয়ে নিও। আর যদি এই বাড়িটা আজই আমার নামে লিখিয়ে নিই? ও কাজটি করো না লক্ষ্মীটি, আমি যে পথে বসে যাব। তাই বসুন, আর না হলে হাতে 2 খাঁচা চুড়ি আর ওই একটা শাড়ি পরে রাস্তায় হাততালি দিয়ে বেড়ান। এমন অশ্লীল কটুবাক্যের প্রভাবকে করালির বোধগম্যতা দমন করতে পারল না। 2 চোখ বেয়ে তার জল গড়াতে লাগলো। এই চরম লজ্জা আর যন্ত্রণার তীব্রতা তার হৃদয়ে স্থান পেল না। চোখের জলে তার মুখখানি ভিজে উঠল। কি পরিমাণ বেহায়া হলে একটা মানুষ এমন অসহায়তার সুযোগে কাউকে হেনস্থা করে!
করালির শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে তাকে। একটা লম্পট লোক আর একটা সন্তানহীন পিতার অবস্থানরত ভূমির অনেক ওপর দিয়ে উড়ে গেল এক কুৎসিত শকুন। করালির পা দুখানি কাঁপছে। হঠাৎ তিনি মাটিতে বসে পড়লেন। নরেন বিড়বিড় করতে করতে চলে গেল। মরণ হয় না এই বুড়োর, গলায় দড়ি দিয়ে মরতে পারে না, যত সব। করালি অজ্ঞানে ম্লান ভাবে হাসছে। সে যেন আজ সব প্রশ্নের, সব লজ্জার, সব অপমানের উত্তর পেয়ে গেছে। পরদিন সকালে কয়েকজন স্ত্রীলোক করালির বাড়ির সামনে দাঁড়িয়েছিল। নরেন তা দেখল। আহামর কিছু বুঝতে না পেরে সে বাজারের দিকে চলে গেল। বেলা তখন প্রায় 11টা। নরেন বাজার থেকে ফিরেছে অনেকক্ষণ। এতক্ষণে করালির বাড়ির সামনে বেশ একটা জমজমাট ভিড় হয়ে গেছে। নরেন ও সরমা খুব একটা আশ্চর্য হয়ে এগিয়ে গেল সেদিকে। ভিড়ের মধ্যে রমেশকে দেখতে পেয়ে নরেন বলল, কি হে রমেশ, এত ভিড় ভাট্টার কারণ কি? রমেশ ভিড় ঠেলে এগিয়ে এলো। সে কি তোমার বাড়ির পাশে, আর তুমি কিছু খেয়াল করোনি? খেয়াল করার মতো কিছু থাকলে তো খেয়াল করব। আরে এই যে করালি খুড়ো, এত বেলা হয়ে গেছে এখনো দরজা খোলেননি, সেটা তুমি খেয়াল করোনি? ও বুড়োর খেয়ে দেওয়ার কোনো কাজ আছে? আর তোমাদেরও বা বলিহারি, কাজকর্ম বাদ দিয়ে এসব কি ঢং পেতেছ এখানে? নরেনের এই কথার প্রতি রমেশ কোনো আগ্রহ প্রকাশ করলো না। বলল, যে মানুষটা ভোর হওয়ার সাথে সাথে চায়ের দোকান থেকে সারা পাড়ায় ঘুরে বেড়ায়, সে কিভাবে এত বেলা পর্যন্ত ঘরে থাকতে পারে? তুমি কিছু বুঝতে পারছো বরেন্দা? ভিড় ক্রমশ বাড়তে লাগলো। একসময় ঠিক হলো করালির ঘরের দরজা ভাঙা হবে। সেই মতো কয়েকজন শাবল নিয়ে বেশ জোরে জোরে ধাক্কা দিতে লাগলো দরজায়। প্রচ্ছন্নভাবে সবাই যেন কি একটা ভেবে নিশ্চিত হয়ে আছে। একসময় আঘাতের ফলে দরজার কপাটসহ খুলে পড়ে গেল। কয়েকজন ঘরে প্রবেশ করলো। কি হয়েছে তা জানার আগ্রহে সমস্ত লোকজন হুমড়ি খেয়ে এগিয়ে এলো ভাঙা দরজার দিকে। নরেন ও সরমা সরাসরি ঘরে প্রবেশ করে যা দেখলো তা তারা মোটেও আশা করেনি। করালির দেহটা উপর থেকে কোনো এক শক্ত দড়ির সাথে ঝুলছে। দড়ির ফাঁসে তার চোখ দুটি কি ভয়ানকভাবে বেরিয়ে আছে। দাঁতের চাপে জিভের অর্ধেক ছিন্ন হয়ে জমাট বাঁধা রক্ত সমেত ঝুলে রয়েছে। আঙুলগুলি শক্ত হিমের মতো এমনভাবে বেঁকে রয়েছে যেন এই প্রত্যেকটি আঙুল কাউকে নির্দেশ করছে। কি অদ্ভুত পৈশাচিকভাবে ঝুলে আছে মরা লাশটি। খুব সহজে সেদিকে কেউ এগিয়ে যাওয়ার সাহস পেল না। অবশেষে কয়েকজন মধ্যবয়সী লোক কোনো রকম নামালো লাশটিকে। মরা লাশটাকে বিছানার ওপর শুইয়ে রাখা হলো। কি বিশ্রী রকম চোখের ভঙ্গি। করালির মরা দেহটা থেকে দূরে সরে গিয়ে বিনোদ খুড়ো বললেন, যা হবার তা তো হয়েই গেছে, এখন এর একটা সৎকারের ব্যবস্থা করতে হবে। খুড়ো, পুলিশকে যদি একটা খবর। খেপেছ নাকি? হ্যাঁ, পুলিশকে খবর দিলে ঝামেলা পোয়াতে দিন দুয়েক লেগে যাবে। তাহলে তো এখনই সব জোগাড় করতে হবে। হ্যাঁ, আমি বরং যাই, শ্মশানে ঠাউরকে গিয়ে একটা খবর দিই। আর নরেন, হ্যাঁ, তুমি এই দিকটা একটু সামলাও। আচ্ছা আচ্ছা। 67 বছরের বৃদ্ধ করালির এই আত্মহত্যা গ্রামের লোকজনের কাছে বেশ ঠাট্টার বিষয় হয়ে উঠল। নরেন করালির মরা লাশটার পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল করালির হাতের দিকে। হিরে বাঁধানো সোনার একটা আংটি চকচক করছে আঙুলে। নরেন বেশ সতর্ক হয়ে আঙুল থেকে আংটিটা খুলে পকেটে পুরল। নরেনের এরূপ কার্য কারুর চোখে পড়ল না বটে, তবে সরমার চোখে ফাঁকি দিতে পারেনি নরেন। সরমা শয়তানের মতো হাসি নিয়ে তাকিয়ে আছে নরেনের দিকে। তারপর নরেন এক কোণে সরমাকে ডেকে নিয়ে গিয়ে বলল, শোনো, বুড়োকে নিয়ে যাওয়ার পরে তোমার একটা কাজ করতে হবে। বুড়োর কিছু জমানো শ্রীধন রয়েছে, সেগুলোকে তোমায় হাতসাফাই করে নিতে হবে। কি পারবে তো? হুম, এই শরমা পারে না এমন কোনো কাজ নেই। তুমি শুধু খেয়াল রেখো বুড়োটাকে নিয়ে যাবার পর কেউ জনের দিকে না আসে। নরেনের শকুনের মতো চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। সমস্ত আয়োজন হয়ে গেছে। বাঁওড়ের পালঙ্কে করালির মরা কুৎসিত দেহটাকে নিয়ে যাওয়া হলো। হরি বল, বল হরি।
রাস্তায় পড়ে থাকা খইগুলি শুঁকেও দেখল না পথের কুকুরগুলো। শ্মশানে যখন সবাই পৌঁছলো, আকাশে তখন মেঘের দেখা দিল। মেঘের গুরুগম্ভীর শব্দ আর মৃদু বয়ে চলা বাতাস বেশ একটা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছে। কিছু একটা ঘটার আকাঙ্ক্ষায় শেওড়া গাছে বসে থাকা শকুনগুলি লুলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেদিকে। কোনো রকমে সব কাজকর্ম সেরে যখন চিতায় আগুন দেওয়া হলো, তখন প্রায় বৃষ্টি আসার উপক্রম। আকাশের অবস্থা বেশ শঙ্কাজনক। হয় হয় করতে করতে মৃতদেহটার প্রায় অর্ধেকটা পুড়েছে। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কয়েকজন লোক ছাড়া বাকি সবাই এর আগেই চলে গিয়েছে। ছাতা মেলে বিনোদ খুড়ো ও বাকি কয়েকজন নরেন ও রমেশের দিকে এগিয়ে এসে বলল, নরেন, সব তো হয়েই গেছে, আমরা তাহলে এখন যাই, বাকিটা তোমরা একটু দেখে নিও। নরেন নিশ্চিন্ত হয়ে বলল, ঠিক আছে খুড়ো, আপনারা এগোন, আমরা ঘন্টা দেড়েকের মধ্যেই আসছি। বিনোদ খুড়ো ও সাথে আরও দুজন চলে গেল। শ্মশানের ছাউনি দেওয়া বেড়ার ঘরে নরেন ও রমেশ বসে বাবার প্রসাদে ভাগ বসাচ্ছে। পাশে প্রায় আধ মণ কাঠ রাখা। বৃষ্টির দাপটে এতক্ষণে চিতার আগুন নিভে গেছে। আষ্টে গন্ধযুক্ত ধোঁয়ায় চারিদিকটা কেমন টলমল করছে। শেওড়া গাছ থেকে দুটো শকুন তীব্র বেগে এই দুর্যোগকে উপেক্ষা করে চিতার উপরে এসে বসলো। কাঠের জন্য তাদের চঞ্চু অর্ধপোড়া মরাটা পর্যন্ত পৌঁছতে পারল না। শকুন ও করালির পচা দেহটার এই করুণ অবস্থা দেখে নরেন ও রমেশ যেন আর হাসি থামাতে পারছে না। দেখেছিস রমেশ, পেটের জ্বালা বড় জ্বালা। এ নরেন দাস, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আর কতক্ষণ এমনভাবে বসে থাকবো? এ বৃষ্টি তো থামার নামই না। নরেন এবার মুখ থেকে গাঁজার কলকিটা নামিয়ে বলল, খেপেছিস নাকি? আমি তো এসব ফেলে এই গেলাম বলে। বলো কি, মরাটাকে পোড়াবে না? আরে রাখ তো তোর মরা, শালা বুড়ো, ও শরীর শকুনেই ছিঁড়ে খাবে। এমন করাটা কি ঠিক হবে নরেনদা? কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমায় শেখাতে আসিস না রমেশ। নরেন ছাউনির ঘর থেকে নিভে যাওয়া চিতার দিকে এগিয়ে গেল। লম্ফট জানোয়ারের মতো ম্লান হাসি নিয়ে লাথি মেরে চিতাসহ অর্ধেক পোড়া মরাটাকে ফেলে দিল। আরও একদল শকুন চারিদিক থেকে উড়ে এসে পড়ল পচা গলা মরা লাশটার ওপর। কর্দময় মাটিতে কয়েকটা কাঠের ওপর বিশৃঙ্খল হয়ে পড়ে রয়েছে মরাটা। বৃষ্টি থামলেই হয়তো কুকুর শেয়ালে এসে মহানন্দে ভক্ষণ করবে। শকুনের দল ছিঁড়ে ছিঁড়ে মরাটার ওপর ভাগ বসাতে লাগলো। টলতে টলতে নরেন ও রমেশ শ্মশান থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে বেশ হাসি মুখেই সরমা চায়ের প্লেটটি টেবিলে রাখলো। নরেন তাকিয়ে দেখল সরমার গলায় সেকেলের ডিজাইনের বানানো একখানি সীতাহার। কেমন লাগছে দেখো তো, গয়নাটা আমায় বেশ মানিয়েছে, তাই না? চারিদিকে কেউ আছে কি না নরেন তা পরখ করে নিয়ে বলল, বাকি গয়নাগুলো সব ঠিকঠাক রেখেছে তো? হ্যাঁ রেখেছি, সব মিলিয়ে প্রায় 8-9 লাখ টাকার মতো গয়না রয়েছে। নগদ কিছু পেলে? না গো, ওই 200-300 টাকা ছিল প্যান্টের পকেটে, আর ছিল কয়েকটা খুচরো টাকা। নরেন চায়ে চুমুক দিয়ে কি যেন একটা ভাবলো। শর্মা এগিয়ে এসে বলল, হ্যাঁ গো, বুড়োর জমিটা নিয়ে কিছু ভাবলে? আজ বিকালে পালপাড়ার মানিক উকিলের কাছে যেতে হবে। উনি জমিটা আমাদের নামে লিখে দিতে পারবে তো? ওই কটা টাকা খাওয়াতে হবে আর কি। তা হয় হোক, অত বড় জমিটা হাতছাড়া না হলেই হয়। বিকেলে নরেন পালপাড়ার ঘুষখোর মানিক উকিলের বাড়িতে গেল। বেশ ভালো রকম টাকা খাইয়ে সব কিছু পাকাপাকি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। পালপাড়া থেকে নরেনের বাড়ির একটাই রাস্তা, শ্মশানের রাস্তা। এ পথে যেহেতু সে প্রায় যাতায়াত করে, তাই তার খুব একটা ভয় বা শঙ্কা হলো না। শ্মশানের রাস্তাটা বেশ শুনশান, জনমানবহীন, এমনকি একটা কুকুর বেড়ালেরও দেখা মেলে না। আজকালের মধ্যেই অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এমন এক ছমছমে পরিবেশ তৈরি করেছে যে রীতিমতো গায়ে কাঁটা দেয়। নরেন একটা সিগারেট জেলে শ্মশানের সামনে দিয়ে আসছে। একবার তার মনে হলো চিতার দিকে তাকাবে, কিন্তু কোনো এক অজানা ভয়ে সে আর তা পারল না। তার হাঁটার গতি ক্রমশ বাড়ছে।
শ্মশানের জমিটা দৈর্ঘ্যে বেশ বড়। নরেন হাঁটতে হাঁটতে দেখতে পেল তার সামনে এক স্ত্রীলোক হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ আগেও সে কাউকে দেখতে পায়নি এখানে। মনে মনে ভাবল হয়তো ঘন অন্ধকারের জন্যই ঠিক ঠাউর করতে পারেনি। স্ত্রীলোকটির হাঁটাচলা বেশ অস্বাভাবিক ছিল। কোনো মেয়ে মানুষ এইভাবে সাধারণত হাঁটে না। আশ্চর্যের ব্যাপার, সে লাল পাড়ের সাদা শাড়ির সাথে চকচকে কাঁচের চুড়ি পরে হাত দুখানি এমনভাবে দুলিয়ে দুলিয়ে হাঁটছে যে হাঁটার ধরন নরেন বেশ ভালো করেই চেনে। প্রথমে ভাবল তাকে ডাক দেবে, কিন্তু তার হৃদস্পন্দন যে হারে কম্পিত হতে লাগলো তাতে সে সেই সাহসটা আর পেল না। দ্রুত গতিতে হাঁটতে লাগলো। শ্মশানের পিছনের খোলা মাঠে কয়েকটা শেয়াল ডেকে উঠল। নরেন দ্রুত গতিতে পা চালিয়ে স্ত্রীলোকটার দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু কোনোভাবেই তাদের মধ্যের ব্যবধান কমে না। নরেনের হাত পা কাঁপছে, কপাল বিন্দু বিন্দু ঘামে ভিজে গেছে। হঠাৎ তার পায়ে কি যেন একটা বাঁধল। ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়ে নরেন হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। কোনো রকম তাকিয়ে দেখল এক ফাঁস লাগানো দড়িতে তার পা এমনভাবে ফেঁসে গেছে যে সহজে চেষ্টা করলেও দড়িটা ছাড়ানো যাবে না। নরেনের সারা শরীর ভয়ের তুফানে দুলে উঠল, গায়ের রোম খাঁড়া হয়ে আছে। সাহায্য চাইবার জন্য সামনের সেই স্ত্রীলোকটাকে ডাকতে যাবে, এমন সময় সে দেখল সামনে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তার সারা শরীর হিম হয়ে কাঁপতে লাগলো। কিছুটা সাহস জুগিয়ে দড়িটা পা থেকে ছাড়াতে যাবে, এমন সময় লক্ষ্য করলো সেই দড়িটা কোনো সাধারণ দড়ি নয়। করালির মরা দেহ যেই দড়িতে ঝুলেছিল, এই সেই দড়ি। নরেনের হাত পা অসাড় হয়ে আছে। কোনো রকমে দড়ি পর্যন্ত হাতটা নিয়ে গেল। হঠাৎ তার চোখ পড়ল তার আঙুলে পড়ে থাকা করালির সেই হিরে বাঁধানো সোনার আংটির দিকে। পায়ে জড়ানো দড়ির ওপরে নরেনের হাত, আর হাতের আঙুলে করালির সেই আংটি। এক বিভীষিকাময় প্রচ্ছন্ন ভয় প্রকট হয়ে এমনভাবে তার শরীরে বয়ে গেল যেন সে তার জীবনের অন্তিম সময়ের অপেক্ষায় রয়েছে। নরেন টের পেল তার পিছনে কেউ রয়েছে। সারা শরীর ভারী হয়ে হিমের মতো ঠান্ডা হয়ে গেছে। পিছনে তাকিয়ে সে যা দেখলো তা সে স্বপ্নেও ভাবেনি। লাল পাড়ের শাড়ি পরা এক কুৎসিত দেহ, সারা শরীর অর্ধেক পোড়া, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। কালো ভয়ানক দাঁতের চাপে জিভের অর্ধেক অংশ লক লক করে ঝুলছে। কি বিকট ভয়ানক এই যে করালি! করালির অতৃপ্ত আত্মা তার পুরা দেহটাকে সঙ্গে করে নিয়ে নরেনের দিকে ঝুঁকে পড়ল। নরেন ছটফট করছে, কিন্তু এক চুলও স্থানচ্যুত হতে পারছে না। দুই হাত দিয়ে প্রাণপণে উঠে দাঁড়ানোর তাড়নায় মাটিতে আঙুল খামচাতে লাগলো। বীভৎস চিৎকার করছে সে। করালির পোড়া শরীরের পচা হাত দুটি এক মুহূর্তে নরেনের ডান হাতটা চেপে ধরলো। যে আঙুলে ছিল করালির আংটি, সেটাকে টেনে নিয়ে করালি তার দাঁত দিয়ে কামড়ে ছিঁড়তে লাগলো। রক্তে করালির মুখ সহ নরেনের হাত ভিজে উঠল। অসহ্য যন্ত্রণা আর মৃত্যুর ভয়ে নরেনের শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। এক মুহূর্তে যেন সবকিছু শান্ত হয়ে গেল। পরদিন সকালে যখন নরেনের জ্ঞান ফিরল, তখন সে নিজের ঘরের বিছানায় শুয়েছিল। কয়েকজন দাঁড়িয়ে রয়েছে তার পাশে। পায়ের কাছে তার স্ত্রী সরমা, আর সামনে বসে ডাক্তারবাবু খাতায় কি যেন একটা লিখছেন। নরেনের জ্ঞান ফেরায় ডাক্তারবাবু চলে গেলেন। রমেশ এসে নরেনের পাশে বসলো। তার পিঠে হাত দিয়ে রমেশ বলল, নরেন্দা, কি হয়েছিল কি তোমার? বিনোদ খুড়ো সামনের একটা চেয়ারেই বসেছিলেন। তিনি এসে বললেন, বাবা নরেন, কি হয়েছিল কাল রাতে? শ্মশানের সামনে অমনভাবে পড়েছিলে কেন? নরেন ভাঙা ভাঙা গলায় সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে বিনোদ খুড়ো সহ বাকি সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। করালি মুক্তি পায়নি, ওর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। রমেশ বলল, এখন উপায় কি খুড়ো? উপায় কি সেটা তো আমিও জানি না বাবা,
তবে তবে গুপ্তিপাড়ায় এক তান্ত্রিক আছে, রঘুতান্ত্রিক। এই সমস্যার যদি কেউ সমাধান করতে পারে তবে সে হলো ওই রঘুতান্ত্রিক। তাকে খবর দাও। গুপ্তিপাড়া, সে তো প্রায় 8 ক্রোশের পথ। দেখো বাবা, ওনাকে খবর দেওয়া ছাড়া আর যে কোনো পথ খোলা নেই। কিছুক্ষণ আলোচনা করার পর ঠিক হলো আজ দুপুরেই নরেন ও রমেশ যাবে গুপ্তিপাড়ায়। প্রয়োজন হলে রঘুতান্ত্রিককে একেবারে সঙ্গে করে নিয়ে আসবে। এখান থেকে গুপ্তিপাড়া শুনতে যতটা সহজ, যাওয়ার পথ যেন ততটাই দুর্গম। এলোমেলো পথের বাঁক, কখনো বাঁশের সাঁকো তো কখনো ঘন বন। নরেন ও রমেশ দুপুর 1:30টার দিকে রওনা দিল। এখান থেকে প্রথমে গরুর গাড়ি করে প্রায় 4 ক্রোশ, তারপর পায়ে হাঁটা, সবশেষে ভ্যান রিক্সা। দিনের আলোয় গুপ্তিপাড়ায় পৌঁছতে তাদের খুব একটা সমস্যা হলো না। যখন তারা গুপ্তিপাড়ায় পৌঁছলো তখন বেলা প্রায় পড়ে এসেছে। রঘুতান্ত্রিক ঘরের দাওয়ায় বসে হুকো টানছিলেন। নরেন ও রমেশ আসায় তিনি হুকোটা নামালেন। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার। তোমরা? আমি নরেন ও রমেশ, আমরা মেহেরগঞ্জ থেকে এসেছি। মেহেরগঞ্জ? ওই পালপাড়ার পাশের মেহেরগঞ্জ। ও হ্যাঁ হ্যাঁ, তা এত দূর থেকে এসেছো? এসো, বসো বসো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। নরেন ও রমেশ ঘরের দাওয়ায় উঠে বসলো। কিছুটা জলপান করে নরেন সব ঘটনা খুলে বলতে লাগলো। করালির আত্মহত্যা থেকে তার ভূত হওয়ার সমস্ত ঘটনাই বলল। সব শুনে রঘুতান্ত্রিক বললেন, সবই বুঝলাম, কিন্তু করালির আত্মা আর সকলকে ছেড়ে তোমাদের পিছনেই পড়েছে কেন? নরেন আর একটাও কথা বলতে দিল না। বলল, এখন আপনি আছেন যে আমাকে বাঁচাতে পারে, দয়া করে কিছু একটা করুন। আমায় মনে হচ্ছে একবার যেতে হবে। তোমরা বরং আজ এখানে থেকে যাও, কাল ভোর হলেই সবাই একসাথে রওনা দেবো। না রঘুবাবু, তা হয় না। শর্মাকে বাড়িতে একা রেখে এসেছি। আমরা তাহলে এখন আসি। এদিকের পথঘাট যে খুব একটা ভালো নয়। ও নিয়ে আপনি ভাববেন না, আমরা দুজনে আছি তো, খুব একটা সমস্যা হবে না। নরেন ও রমেশ চলে যেতে লাগলো। রঘুতান্ত্রিক চিন্তিত মুখে হুকো তুলে নিলেন। নরেন ও রমেশ প্রায় অনেকক্ষণ ধরেই হাঁটছে, কিন্তু রাস্তায় একটাও ভ্যান রিক্সা বা গরুর গাড়ির দেখা মিলল না। রমেশ সঙ্গে থাকায় নরেনের মনে আজ বেশ সাহস ছিল। হাঁটতে হাঁটতে তারা অনেকটা পথ এগিয়েছে। একসময় ক্লান্ত হয়ে পথের ধারে থাকা গাছের গুঁড়িতে বসলো। হঠাৎ অদূরে একটি গরুর গাড়ি রমেশের চোখে পড়ল। দুজনেই এগিয়ে গেল সেদিকে। গাড়িটার কাছে গিয়ে নরেন জিজ্ঞেস করলো, ও গাড়োয়ান ভাই, মেহেরগঞ্জের দিকে যাবে তো? গাড়োয়ান পেছন ভাবে মাথা নেড়ে জানিয়ে দিল সে মেহেরগঞ্জের দিকেই যাবে। নরেন ও রমেশ গাড়িতে চেপে বসলো। এতক্ষণ হাঁটতে হাঁটতে তাদের শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছে। গরুর গাড়ি চলতে আরম্ভ করলো। গাড়ির তোলায় তন্দ্রা আসে তাদের। চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। আজ অমাবস্যার রাত, 2-1টার জোনাকিরও দেখা মেলে না। গরুর গাড়ি এগিয়ে চলে, ধীরে ধীরে এগিয়ে চলে। ধাক্কা সহকারে গাড়িটা থেমে যাওয়ায় তীব্রভাবে ঘুমটা ভেঙে যায় নরেন ও রমেশের। ঠিক কি হলো জানার জন্য নরেন গাড়োয়ানকে জিজ্ঞেস করলো, কি হে ভাই, গাড়ি থামিয়ে দিলে কেন? চাকা ভেঙে গেছে। এক মুহূর্তে নরেন ও রমেশের সারা শরীর কেঁপে উঠল। এ কার গলা? করালি না? দুজনের চোখ ভয়ের ভয়াবহ স্তরে ডুবে গেল। দুজন শক্ত করে দুজনের হাত ধরে গাড়ি থেকে কোনো রকম বেরোনোর উপক্রম করছে। এমন সময় দেখল গাড়োয়ান রূপী করালির ভূত তাদের দিকে ঘুরে বসেছে। কালো দাঁতের ফাঁক দিয়ে অর্ধেক হয়ে যাওয়া জিভের রক্ত গড়িয়ে পড়ছে। গলায় এক ফাঁস লাগানো দড়ি। করালির এই কুৎসিত ভয়াবহ রূপ রমেশ ও নরেনকে শেষ করে দেওয়ার উপক্রম করলো। কোনো মতেই তারা গাড়ি থেকে বেরিয়ে দৌড় দিল, কিন্তু যা ঘটার তা এতক্ষণে ঘটে গেছে। তাদের দুজনের পা একটা ফাঁস লাগানো দড়িতে জড়িয়ে পড়ে গেল তারা।
তাদের দুজনের পা একটা ফাঁস লাগানো দড়িতে জড়িয়ে পড়লো। দুজনে হুমড়ি খেয়ে একে অপরের গায়ের উপর ধাক্কা খেয়ে লুটিয়ে পড়লো মাটিতে। করালির পচা গলা আত্মাটি এগিয়ে আসছে তীক্ষ্ণ শয়তানি দৃষ্টি নিয়ে। বাঁচাও, কেউ আছো? নরেন ও রমেশ প্রাণপণে চিৎকার করতে লাগলো। বাঁচাও, কেউ আছো? কেউ আসবে না বাঁচাতে, কেউ আসবে না। ছেড়ে দাও করালি খুড়ো। আমরা কি করেছি? কি করেছিস? তোরা আমাকে মেরেছিস, আবার মোরা লাশটাকে টক্কার করিসটি তোরা, লাথি মেরে ফেলে দিয়েছিস। শকুনে শিয়ালে ছিঁড়ে খেয়েছে। খুড়ো, আমি তো কিছু করিনি, সব করেছে ওই নরেন। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। তোরা কেউ বাঁচবি না, শেষ করে দেবো আমি তোদের। দু তিনটে শকুন কোত্থেকে উড়ে এসে এগিয়ে এলো নরেনের দিকে। নরেন চিৎকার করতে করতে অবশেষে চোখ বন্ধ করে লুটিয়ে পড়লো মাটিতে। এক মুহূর্তে আবার সবকিছু যেন চুপ হয়ে গেল। নরেন চেয়ে দেখলো কেউ কোথাও নেই। তাড়াতাড়ি রমেশের হাত দুখানি শক্ত করে ধরলো। ভয়ে দুজন থরথর করে কাঁপছে। দূর থেকে কেউ একজন হ্যারিকেনের আলো নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। নরেন ও রমেশ সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল। লোকটা আরো জোরে ছুটতে লাগলো। শোনা গেল, ওখানেই দাঁড়াও, ভয় পেও না। দুজনের অবস্থা এত ভয়াবহ ছিল যে উঠে দাঁড়াবার সম্বলটুকুও ছিল না। কাতরাতে কাতরাতে কোনো রকম দুজনে রাস্তার মাঝ বরাবর আসলো। হ্যারিকেন হাতে লোকটা দ্রুত গতিতে এগিয়ে এলো। ভয় নেই, আমি এসে গেছি। নরেন ও রমেশ এতক্ষণে ধরে প্রাণ ফিরে পেল। তারা দেখল যে লোকটা তাদের কাছে হ্যারিকেন নিয়ে এগিয়ে এসেছে সে আর কেউ নয়, রঘুতান্ত্রিক। কি হয়েছে কি এখানে? কি হয়েছিল তোমাদের? রঘুদা, বাঁচাও আমাদের। রঘুদা, শান্ত হও, আর ভয় নেই। রঘুতান্ত্রিক দুজনকে দুই কাঁধে আঁকড়ে ধরল। তাদের শরীর অসম্ভবভাবে কাঁপছে। হৃদস্পন্দন যে হারে চলছে তাতে মনে হলো যেন তারা যমের দুয়ার থেকে এইমাত্র মুক্তি পেল। কিছুক্ষণ পর ধীরে ধীরে তারা শান্ত হলো। ঠিক কি হয়েছিল বলো তো? গরুর গাড়িতে আসছিলাম, আর রঘু চেয়ে দেখল গরুর গাড়ি তো দূরের কথা, ওই অমাবস্যার অন্ধকারের মধ্যে কোনো ইটের ঢিবিও পড়ে নেই রাস্তায়। তান্ত্রিক বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়লেন। তারপর দুজনের মাথার উপর ফু দিয়ে সোজা হয়ে বসলেন। আমার মনে হয় না তোমাদের এমন একা একা চলাফেরা করা উচিত। একটা আত্মা তোমাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। ঠিক করে বলো তো, তোমরা তার কোনো ক্ষতি করনি তো? নরেন ও রমেশের নীরবতা যেন চুপ থেকেও সব কিছু বলে দিল। কাঁপা কাঁপা গলায় দুজনেই সব স্বীকার করলো। মরা লাশের সৎকার না করা, বাড়ি ঘর ও স্ত্রীধন লুট করে নেওয়া, করালিকে অকারণে সম্পত্তির লোভে অপমান করা, সব উগরে দিল নরেন। তুমি এতটা নিচে নামতে পারলে নরেন্দা? ছি, আমি লোভে পড়ে ওসব করে ফেলেছি রে। তান্ত্রিক কোমর থেকে দুগাছা লাল পুটলি বাঁধা সুতো দুজনার হাতে দিলেন। একটি কৌটোয় নরেনের হাতের ওই আংটিটাকে আবদ্ধ করলো। করালির কোনো জিনিস তোমাদের কাছে রাখবে না, না হলে হয়তো। নরেনের বুক কেঁপে উঠল। করালির সমস্ত ধন সম্পত্তি তো তার বাড়িতে গচ্ছিত। তার থেকেও বড় কথা, করালির স্ত্রীর ওই সীতাহারটি এখন সরমার গলায়। ভয়ে তার ঠোঁট কাঁপতে লাগলো। বলল, রঘুদা, করালির সব জিনিস তো আমার ঘরে, আর ওই সীতাহারটা ওটা তো আমার স্ত্রীর গলায়। সর্বনাশ! তোমরা আর বসে থেকো না, চলো শিগগিরি। তিনজনে প্রাণপণে ছুটতে লাগলো। রঘুতান্ত্রিকের চোখে এমন সর্বনাশের রেখা দেখে নরেনের প্রাণ বুঝি হাতে চলে এলো। সরমার কিছু হয়ে যায়নি তো? সর্বনাশের প্রত্যেক চিহ্ন সে হাড়ে হাড়ে টের পেল। না জানি শর্মা এখন কি অবস্থায় রয়েছে। তিনজন অবিরাম ছুটে চলেছে। এই পথ আর ছেয়ে থাকা অন্ধকার যেন আর ফুরোয় না। যতই তারা এগিয়ে চলে ততই যেন পথ বেড়ে যায়। শুনশান রাস্তায় একটি কুকুরেরও দেখা মেলে না। বনের আড়াল থেকে শিয়ালগুলো আকুল হয়ে ডাকছে। অবশেষে তারা যখন বাড়িতে পৌঁছলো তখন পূব দিক প্রায় ফিকে হয়ে এসেছে।
বাড়িতে ঢুকেই নরেন হাঁক দিতে লাগলো। শর্মা, 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 দরজা খোলো, শর্মা, শর্মা। নরেন ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলো দরজা জানলা সব খোলা, ঘরের সমস্ত জিনিস ওলটপালট করা। বিভীষিকাময় কোনো অজ্ঞাত ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। দৌড়ে ঘরে ঢুকলো, কিন্তু কোথাও শর্মার ছায়া পর্যন্ত দেখা মিলল না। বাইরে এসে দুজনে দেখলো রঘুতান্ত্রিক বাড়ির সীমানা ছাড়িয়ে করালির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভয় ও কৌতূহল নিয়ে তারাও এগিয়ে গেল সেদিকে। রঘু স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। নরেন ও রমেশ রঘুর পিছনে দাঁড়িয়ে কোনো রকম চোখ তুলে তাকালো করালির ঘরটার দিকে। কিন্তু এ কি, করালির ঘরের জানলার শেডের ওপর কে বসে আছে? লম্বা চুল, হিংসাত্মক চোখ, এলোমেলো শাড়ি, এ যে শর্মা। নরেন নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারল না। শর্মার এ কি অবস্থা! ভয়ে তান্ত্রিকের হাতটা সে শক্ত করে চেপে ধরল। রঘুদা, এখন কি হবে? ওর উপর করালি ভর করেছে। গলায় ওই সীতাহারটা দেখতে পাচ্ছ নরেন, কেমন চকচক করছে। আবার শর্মার কিছু হবে না তো রঘুদা? তুমি ওকে বাঁচাও। অমাবস্যা কেটে গেছে, প্রতিবাদ চলছে। আজ বেলা দ্বীপ্রহরে শর্মাকে ঝাড়ানো হবে। এখন ওকে ওখান থেকে নামানো প্রয়োজন। নরেন ও রমেশ কোনো রকম সাহস জুগিয়ে দুপা এগিয়েছে, অমনি রঘুতান্ত্রিক বাধা দিয়ে বললেন, ভুলেও তোমরা ওর কাছে যেও না। ও এখন আর আগের শর্মা নেই, তোমায় পেলে ছিঁড়ে খাবে। বেলা তখন প্রায় দ্বীপ্রহর। নরেনের বাড়িতে লোক আর ধরে না। উঠোনের মধ্যে বিরাট একটি কুণ্ডলি কাটা হয়েছে, তার মাঝে বসে রয়েছে শর্মা। রঘুতান্ত্রিক বেশ অনেকক্ষণ ধরেই বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছেন। একটা সময় পর তিনি লোটা থেকে কিছুটা জল শর্মার গায়ে ছুঁড়ে মারল। ধূপ ধুনোর গন্ধে বাড়িটা সুগন্ধে ভরে উঠেছে। অন্যদিকে শর্মা বুঝি এ কারণেই এত ছটফট করছে। লোটা থেকে আরো এক কুশ জল শর্মার দিকে ছুঁড়ে দিলেন রঘু। এই তুই কেন এসেছিস আমাদের মধ্যে? তোর সাহস হয় কি করে একজন স্ত্রী লোকের শরীরে প্রবেশ করার? ও স্ত্রীলোক নয়, ও একটা শয়তান। ওর স্বামী শয়তান। ওই তো দাঁড়িয়ে আছে, ও শয়তান। নরেন ভয় দুপা পিছিয়ে গেল। তান্ত্রিক আরো একবার ধুনোয় ধূপের গুঁড়ি দিয়ে লোটা থেকে মন্ত্র বলা জল ছুঁড়ে মারল শর্মার দিকে। তুই ওদের অনেক ক্ষতি করেছিস, এখন চলে যা, চলে যা। যাবো না আমি। আর ক্ষতি তো ওরা আমার করেছে। আমার প্রাণটাকে কেড়ে নিয়েছে, ওরা কেড়ে নিয়েছে। ওরা তোর প্রাণ কেড়ে নেয়নি, বরং তুই নিজেই আত্মহত্যা করেছিস। মিথ্যা কথা। অপমানে মারার পাপ জানে মারার থেকেও ভয়ঙ্কর। ও পাপী। এক স্ত্রী সন্তান হারা বাপের ওপর এত রাগর, এত হিংসা। ওকে আমি শেষ করে দেব, তবেই আমার মুক্তি। তান্ত্রিকের ইশারায় কয়েকজন জোর জবস্তি শর্মার হাত পা চেপে ধরে গলা থেকে কোনো রকমে সীতাহারটি খুলল। তান্ত্রিক সেটাকে মন্ত্র বলা জলে চুবিয়ে রাখলেন। নিস্তেজ হয়ে শর্মার দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। ওকে এখন ঘরে নিয়ে যাও, আর করালির নামে ভূতগয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে এসো। কালই রওনা দিয়ে দাও। এরূপ আরো অনেক সতর্কতামূলক ব্যবস্থা দিয়ে ও কিছু নিষেধাজ্ঞা পেষণ করে রঘুতান্ত্রিক চলে গেল। সমস্ত গয়না লাল পুটুলিতে বেঁধে করালির ঘরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কিন্তু শর্মার পায়ে নূপুরের দিকে কেউ লক্ষ্যই করল না। রাত তখন গভীর। একটা বিকট শব্দে হঠাৎ নরেনের ঘুম ভাঙল। পুনরায় ঘুমিয়ে যাওয়ার আশায় কম্বলটা আরেকটু টেনে চোখ বুঝল সে, কিন্তু ঘুম আর আসলো না। চারিদিকটা কেমন ছমছমে ভারী হয়ে আছে। অস্বাভাবিক পরিবেশের এই প্রভাব কোনো এক অশনি সংকেত দিয়ে যাচ্ছে। হঠাৎ নরেনের নাকে ভেসে এলো এক বীভৎস দুর্গন্ধ। এই দুর্গন্ধ তার খুব চেনা। কোনোভাবে পাশ ফিরে শুতে যাবে এমন সময় সে দেখল একই বিছানায় তার পাশে শুয়ে আছে করালি।
বীভৎস ভয়ঙ্করভাবে চেঁচাতে যাবে এমন সময় পোড়া দেহটা তার শরীরের উপর চেপে বসলো। পোড়া হাতে উদ্যত চাপে রিক্ত হয়ে উঠল নরেনের কণ্ঠ। তার শ্বাসরুদ্ধ হয়ে এলো। প্রাণপণে গলা থেকে করালির হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে যেন কেমন নিস্তেজ হয়ে পড়ছে। চোখের সামনের অন্ধকার আরো গভীর অন্ধকারে ভরে গেল। ব্যাস, আজকের গল্প এখানেই শেষ। গল্পের নেপথ্যে যারা ছিলেন, সূত্রধর ও করালির ভূমিকায় অমিত খরামি, নরেনের ভূমিকায় শুভদীপ কাঞ্জিলাল, সরমা ধৃতি ঘোষ, রমেশ অনিরুদ্ধ ছাটুই, বিনোদ খুড়ো ও রঘুতান্ত্রিক দিব্যেন্দু রয়, রেকর্ডিং এবং অডিও মিক্সিংয়ে আমি অমিত। আগামী সপ্তাহে আসছে রহস্যের তীক্ষ্ণ গন্ধে ভরা পারফিউম, যে গল্পটি আমাদের পাঠিয়েছেন সুমন মণ্ডল ভাই। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান, তবে ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া গুগল ফর্মে পাঠিয়ে দিন আপনার গল্প নিজের নাম সহ।